বললাম কি যে কোনো এক্সামিনেশন শুরু করার নিয়মগুলো কি কি আমরা বলো, সবাই একটু বলো। তাহলে পেশেন্টের রাইট সাইডে দাঁড়াইতে হবে, যার হচ্ছে হলো স্যারকে সালাম দিতে হবে, স্যারের যেটা অর্ডার করবো এটা ফলো করে পেশেন্টেরকে সালাম দিয়ে তোমার অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে। নেওয়ার পরে কী করতে হবে, প্রপার এক্সপোজার, পজিশান, প্রাইভেসি এগুলো মেনটেন করে তারপরে হচ্ছে তুমি ইন্সপেকশনে যাও, ঠিক আছে? তা আমাদের এখানে ইন্সপেকশন সব ক্ষেত্রে ইন্সপেকশন একই নিয়ম, ওকে? আর একটা হচ্ছে যেখানে ইন্সপেকশন সেখানে, তারপর হচ্ছে বিলোদা, তারপর হচ্ছে পায়ের কাছ থেকে মাথার কাছ থেকে, ঠিক আছে? তা আমাদের ইন্সপেকশন আমরা কী কী পয়েন্ট বলছি এখানে, তাহলে এটা নিয়ে আমরা একটি অ্যানালাইসিস করি, ঠিক আছে? শেপ অফ দ্য অ্যাবডোমেন, ঠিক আছে? তাহলে শেপ অফ দ্য অ্যাবডোমেন নর্মালি কী হইতে পারে, নর্মাল শেপ অফ দ্য অ্যাবডোমেন কী হইতে পারে? একটা নর্মাল মনে করো যে যার কোনো ভুঁড়ি নাই, যে কিনা আবার অতিরিক্ত চিকনও না, মানে পাতলাও না, মোটাও না, পাতলাও না, একটা অ্যাভারেজ অ্যাডাল্ট পার্সন, তাকে যদি তুমি শোয়া দাও, যেমন ওনাকেই ধরি আমি, ওনার কিন্তু এত বেশি ওজনও না, কম ওজন না, মোটামুটি একটা অ্যাভারেজ আছে। এখন দেখো তো ওনার পেটটা আসলে কেমন, পেটটা কি মানে উঁচা নাকি নিচা নাকি সমান, সমান হয়ে আছে না, এটা কিন্তু ফ্ল্যাট। তাহলে আমরা একটা ধারণা পাইলাম কি নর্মাল শেপ অফ দ্য অ্যাবডোমেন কী হতে পারে, ফ্ল্যাট হতে পারে। তাহলে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, তাহলে কোনো উঁচা নিচা। দেখো সিমেট্রিক্যাল কেন বলে, আল্লাহ তাআলা আমাদের বডিটা বানাইছে দ্বিমাত্রিক, বাই ডাইমেনশনাল, ঠিক আছে? বাই ডাইমেনশনাল। তা আমাদের সবসময় দুই পাশ চিন্তা করতে হয়। দেখো কোনো পাশে যদি কোনো পেশেন্টের কোনো পাশে যদি উঁচা নিচা দেখো, উঁচা নিচা দেখলে কেমন বুঝতে পারবা? যদি পেশেন্টের হিউজ হাইপাটোমেগালি থাকে, পেশেন্টের যদি স্প্লেনোমেগালি থাকে, পেশেন্টের যদি প্রেগনেন্ট থাকে, পেশেন্টের যদি ব্লাডারটা ফুল থাকে, তো কোনো একটা সাইড কি থাকবে, ফুলা থাকবে। তখন এটা কি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হইলো না? তো কোনো একটা সাইড সমান, আরেকটা সাইড একটা থাপড়া হয়ে রয়েছে বা উঁচা হয়ে রয়েছে, দ্যাট ইজ নন সিমেট্রিক্যাল, ওকে? তো নর্মাল শেপটা কি, ফ্ল্যাট অ্যান্ড বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, এই কথাটা বলবা, ঠিক আছে? অথবা স্লাইটলি কি হতে পারে, স্ক্যাপয়েড হতে পারে। স্ক্যাপয়েড শব্দের অর্থ কি? নৌকা, দেখছো কি নৌকা? নৌকা মানে কি একটু হালকা ঢালু, হ্যাঁ, একটু হালকা নৌকার মতো একটু ঢালু থাকবে, ঠিক আছে? কেন এটা হয়? যখন আমরা শুই তখন গ্র্যাভিটির কারণে আমাদের ভিসেরাগুলো কি হয়, নিচের দিকে নেমে যায়। তো এই জন্য ফ্ল্যাটও থাকতে পারে, স্লাইটলি স্ক্যাপয়েড থাকতে পারে, স্লাইটলি, নট প্রমিনেন্ট। তাহলে এটা বলতে হবে স্লাইটলি স্ক্যাপয়েড থাকতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি থাকবে, ফ্ল্যাট বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। তাহলে এটা হচ্ছে কি নর্মাল শেপ অফ দ্য অ্যাবডোমেন। এখন আমরা আসলে অ্যাবনর্মাল কী হতে পারে, তাইলে অ্যাবনর্মাল আমরা আসি। তাহলে এখন একটা পেশেন্টের দেখবা যে কিছু পেশেন্টের আছে একবারে পেটটা মনে হয় যে পুরা গর্ত হয়ে এভাবে আছে না, এরকম পেশেন্ট দেখছো না? তাহলে কি এটাকে আমরা বলি স্ক্যাপয়েড অ্যাবডোমেন। তাহলে এটাকে কী বলা হয়, স্ক্যাপয়েড অ্যাবডোমেন। দেখো তাহলে অ্যাবনর্মাল শেপের মধ্যে এক নম্বরে কি স্ক্যাপয়েড অ্যাবডোমেন। স্ক্যাপয়েড অ্যাবডোমেন কোথায় আমরা পাইতে পারি, একটা ধারণা করো তো কোথায় পাইতে পারি? কাদের ক্ষেত্রে আমরা পাইতে পারি স্ক্যাপয়েড অ্যাবডোমেন? ক্যাগেক্সিয়া পেশেন্ট, ভেরি গুড, লেখো ক্যাগেক্সিয়া। তো ক্যাগেক্সিয়া আমরা কোথায় পাবো? মেলিগনেন্সির পেশেন্টের ক্ষেত্রে পাবো, মেল নিউট্রিশনের পেশেন্টের ক্ষেত্রে পাবো। মেল নিউট্রিশন, মেলিগনেন্সি, সিভিয়ার স্টারভেশন, মেলিগনেন্সি, মেল নিউট্রিশন, ঠিক আছে? এইগুলা। তারপরে টিউবারকুলোসিসের পেশেন্ট, ওকে? মেল অ্যাবজর্পশনের পেশেন্ট, মেল অ্যাবজর্পশনের পেশেন্ট দীর্ঘদিন বদহজমের কারণে তার শরীরের ওজন কমতে থাকে, ওকে? তাহলে এই কয়েকটা হচ্ছে, তাহলে কী বললাম, মেল অ্যাবজর্পশন, এগুলো সব কিছুতে আমরা কী পাবো, স্ক্যাপয়েড অ্যাবডোমেন পাবো। এবারে মনে করো যে তাহলে নর্মাল লেভেল থেকে যদি নিচের দিকে নেমে যায় তাহলে এটাতে স্ক্যাপয়েড। এখন নর্মাল লেভেল থেকে যদি উপরের দিকে উঠে যায় এটাকে কী বলে, পেট মোটা নাকি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, ওকে? এটা কি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন। এখন অ্যাবডোমেন ফুলতে পারে কি কজ আছে? লিভার সিরোসিস, ফ্যাট, গ্লান্ডুল, আচ্ছা এগুলো আছে, সমস্যা নেই। যেগুলো বলতেছে এগুলো হচ্ছে লোকালাইজড ডিস্টেনশন, জেনারেল। আচ্ছা ঠিক আছে, এখন ডিস্টেনশন দুই ধরনের হতে পারে, হ্যাঁ? একটা হলো জেনারেলাইজড ডিস্টেনশন, মানে পুরো পেট ফুলছে, আর একটা হচ্ছে লোকালাইজড ডিস্টেনশন, ঠিক আছে? তো আমরা আলাদা করে পড়ি, একটা জেনারেলাইজড আর একটা কি লোকালাইজড। তো জেনারেলাইজড ডিস্টেনশনের কজ হচ্ছে 5F, যেটা বললো আর কি, 5টা F দিয়ে মনে রাখতে পারবো কীভাবে। একটা F দিয়ে হচ্ছে ফ্যাট, একটা F কি ফ্যাট। ফ্যাট মানে কি, ওবেসিটি। তার সে এমনি মোটা, এই জন্য তার পেটটাও মোটা, ঠিক আছে নি?
তাহলে একটা এফ মানে কি ফ্যাটি, তারপরে কাদের রবিউলটা দিয়ে দিচ্ছে কার পেট মোটা আছে, রবিউলের পেট মোটা আছে, আমারও পেট মোটা সঙ্গে আমি। তাহলে এফ দিয়ে হচ্ছিল কি ফ্যাটি, আর হচ্ছিল কি অবেসিটি। মানে এফ দিয়ে হচ্ছে ফ্যাট বুঝেছি, ফ্যাট মানে একটা অবেসিটি। ওকে, আচ্ছা এটা নেমোনিক আর কি, নেমোনিক, কিন্তু তোমরা তো অবেসিটি বলবা। আর একটা এফ দিয়ে কি হবে ফ্লুইড, ফ্লুইড। এখন ফ্লুইড মানে এখানে কি বুঝেছে অ্যাসাইটিস, ফ্লুইড মানে অ্যাসাইটিস অর্থাৎ পেটে পানি জমবে। হোয়াট ইজ অ্যাসাইটিস? ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাসাইটিস। আচ্ছা আরেকটা এফ দিয়ে কি হতে পারে? ফিটাস। ওকে, ফিটাস মানে কি প্রেগন্যান্সি, প্রেগনেন্ট মাদার। হ্যাঁ, প্রেগনেন্ট মাদার, ফিটাস, প্রেগনেন্ট মাদার। তো মাদার ক্ষেত্রে যেহেতু আসছে, তাহলে মহিলাদের ক্ষেত্রে একটা বলি এফ দিয়া ফিটাস মানে হচ্ছে মাদার ক্ষেত্রে গেছে, যেহেতু মা আসছে এফ দিয়া ফিমেলও মনে রাখি। ফিমেলদের ক্ষেত্রে যদি কোনো লার্জ ওভারিয়ান টিউমার, কোনো লার্জ ওভারিয়ান টিউমার, এটা অবশ্য লোকালাইজড ডিস্টেন্সের মধ্যে যাচ্ছে, এটা এখানে বলা দরকার না, এটা লোকালাইজড আমরা বলবো। আচ্ছা আরেকটা এফ দিয়ে কি হতে পারে? ফেসেস। আরেকটা এফ দিয়ে হচ্ছে ফ্ল্যাটাস, ফেসেস অ্যান্ড ফ্ল্যাটাস, ফেসেস অ্যান্ড ফ্ল্যাটাস। তাহলে পেটে যদি গ্যাস জমে, বাঙালির পেটে প্রচুর গ্যাস। আমি আজকে কুমিল্লা মেডিকেলে প্রায় 70 উপরে রুগী দেখছি, এর মধ্যে সবার কমন কমপ্লেক্স স্যার আমার গ্যাসের সমস্যা। তারপরে বাঙালিরা চুলায় গ্যাস জ্বলে না। সকাল 11টার দিকে, শীতকালে সকাল 11টা 9টা 10টা গ্যাস থাকে না, কিন্তু বাঙালির গ্যাস কমে পেটের মধ্যে। ঠিক আছে নি? আচ্ছা তাইলে ফ্যাট, ফ্ল্যাটাস অ্যান্ড ফেসেস। তাহলে কেন এগুলো হতে পারে? তাহলে একটা হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। 2 নম্বরে হলো প্যারালাইটিক আইলিয়াস, নাম শুনছি কি না? প্যারালাইটিক আইলিয়াস। কোন দিকে মূর্তিটা? আরেকটা হচ্ছে যে বালিপুরা মসজিদের আদান কেমন আছে। তাইলে প্যারালাইটিক আইলিয়াস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন একসাথে, মানে ফেসেস অ্যান্ড ফ্ল্যাটাস দুটোই বলতেছে। তাহলে অবস্ট্রাকশন যদি তোমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, তারপর হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস। প্যারালাইটিক আইলিয়াস মানে কি? যদি তোমার বাওয়াল যদি মুভমেন্ট না করে, তোমার বাওয়ালের মধ্যে যদি বাওয়ালের মুভমেন্ট কি আছে মনে আছে নি? আমাদের স্মল ইন্টেস্টাইনে কি হয়? পেরিস্টালসিস হয়, আর লার্জ গাটে অস্ট্রেশন, আর সেগমেন্টেশন, ওকে, সেকুলেশনও আছে। আচ্ছা এগুলো হচ্ছিল কি মুভমেন্ট, এই মুভমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে যদি নষ্ট যদি হয়ে যায়, তাহলে খানা আমাদের হাগা যেটা বলি সম্প্রতি স্টুল, হ্যাঁ স্টুলগুলো কী হবে? সামনের দিকে আগাবে না, তখন পেটটা খুলে যাবে না। এই জন্যই একসাথে দুইটা কথা একসাথে, তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, প্যারালাইটিক আইলিয়াস, কনস্টিপেশন, 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 এগুলো একসাথেই আছে। আমি ক্লাসে মজা দিয়ে পড়াইতে ভালোবাসি, তুমি হাসির কথাবার্তা বলছি। আয়ারস্প্যাং ডিজিজ অ্যাড করা যায়, অবশ্যই অ্যাড করা যায়। আয়ারস্প্যাং ডিজিজ, আয়ারস্প্যাং ডিজিজ কনজেনিটাল, এটা একটা কি কনজেনিটাল মেগাকোলার পেশাল অবস্ট্রাকশন। একটা পেশেন্টে দেখতেছে তার আম্বিলিকাসের নিচে সুপ্রাপিউবিক রিজিয়নে ফুলা, তাহলে কি হতে পারে? ব্লাডার ফুলনেস, ব্লাডার বা ব্লাডার ফুলনেস, যেটাকে আমরা বলতে পারি একিউট রিটেনশন অফ ব্লাডার বা ব্লাডার রিটেনশন। ওকে, একিউট রিটেনশন অফ ইউরিন অথবা একিউট রিটেনশন অফ ইউরিনারি ব্লাডার। ঠিক আছে? আচ্ছা আর হচ্ছিল মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ ছেলেদের ক্ষেত্রেও আছে। মেয়েদের ক্ষেত্রে যদি আমি রাইট সাইডে চিন্তা করি বা লেফট সাইডে চিন্তা করি, তাহলে এই দুই পাশে কী হতে পারে? ওভারিয়ান টিউমার। একটুকুই প্রেগনেন্সি এত বড় হওয়ার আগে ফেটে যাবে, কারণ হচ্ছিল টিউবটা তো ছোটো, রাপচার হয়ে যাবে। তাহলে এই দুই পাশে কি? ওভারিয়ান টিউমার, ওভারিয়ান টিউমার। আচ্ছা আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি মেল বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করতে চাই, তাহলে অ্যাক্টোপিক টেস্টিস, আনডিসেন্ডেন্ট টেস্টিস, আনডিসেন্ডেন্ট টেস্টিস। আচ্ছা এই হচ্ছিল আমাদের। আর হচ্ছে কি থাকতে পারে? কোনো ফুলার মধ্যে যদি তারা ভিজিবল কোনো ফুলা, কোনো প্রেশার দিলে ফুলে যাচ্ছে, তাহলে কী হতে পারে? হার্নিয়া, 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 এটাও ডিস্টিংশনের মধ্যে আসতে পারে, হার্নিয়া। তাহলে আম্বিলিকাল হার্নিয়া আছে, হার্নিয়া অনেক ধরনের আছে, এগুলো সার্জারিতে তোমাদেরকে ডিটেলস করাবে হার্নিয়া। ওকে, তাহলে এই হচ্ছিল আমাদের
এতক্ষণ আমরা যেটা বলে এসেছি শেপ অফ দ্য অ্যাবডোমেন, ওকে, শেপ অফ দ্য অ্যাবডোমেন। 2 নম্বর পয়েন্ট কি আছে? মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেন। তা আমি যদি ওনার পেটের দিকে তাহলে অ্যাবডোমিনাল থোরাসিক থোরাকা অ্যাবডোমিনাল এটা আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় হচ্ছে কি পেটটা মানে অ্যাবডোমেনটা মুভমেন্ট করতেছে কি করতেছে না, ঠিক আছে? যদি মুভমেন্ট করে দ্যাট ইজ নর্মাল, তাহলে নর্মালি অ্যাবডোমেন কি করবে? ইন্সপিরেশনে অ্যাবডোমেন রাইজ হবে, এক্সপিরেশনে কি হবে? ডাউন হবে। ইন্সপিরেশনে কি হবে? রাইজ হবে, এক্সপিরেশনে ডাউন হবে। এখন যে পেশেন্টের পেটটা নড়বে না, অর্থাৎ ডিমিনিশড মুভমেন্ট বা রিডিউসড মুভমেন্ট, তখন কোন কোন ডিজিজ আমরা চিন্তা করতে পারি? তখন ওই অ্যাবডোমেনটাকে কি বলে? সাইলেন্ট অ্যাবডোমেন। তাহলে যে অ্যাবডোমেন নড়বে না অথচ শ্বাস নিচ্ছে, পেট নড়বে না কেন? নড়লে তার ব্যথা হচ্ছে, সে নড়াবে না। হ্যাঁ, এক নম্বরে হচ্ছে হলো জেনারেলাইজড পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস, হ্যাঁ, পেরিটোনাইটিস খুবই ভয়ঙ্কর একটা কন্ডিশন, সিভিয়ার পেইন হবে পেরিটোনাইটিস, ঠিক আছে? তারপরে হচ্ছে প্যারালাইটিক আইডিয়াস। পেরিটোনাইটিস, প্যারালাইটিক আইডিয়াস, এগুলোতে সাইলেন্ট অ্যাবডোমেন পাওয়া যায়, সাইলেন্ট অ্যাবডোমেন, ঠিক আছে? তাহলে পেশেন্টের পেট নড়বে না, তাহলে এটা হচ্ছে আমাদের মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেন। 3 নম্বরে আমরা আসলে শেপ অ্যান্ড পজিশন অফ দ্য আম্বিলিকাস, ঠিক আছে? শেপ অ্যান্ড পজিশন অফ দ্য আম্বিলিকাস। তো দেখো ওনার আম্বিলিকাসটা কোন পাশে? সাইডে না মাঝখানে? একবারে মাঝখানে। তাহলে সেন্ট্রালি প্লেসড আমরা বলতে পারি। আম্বিলিকাসটা কোথায়? পজিশনটা কোথায়? সেন্ট্রালি প্লেসড। আর এটা কি ইনভার্টেড নাকি ইভার্টেড? ইনভার্টেড শব্দের অর্থ কি আর ইভার্টেড শব্দের অর্থ কি? ভিতরে দিকে ঢুকে যাওয়া। কিছু কিছু দেখবা কিছু কিছু মানুষের আছে মানে আমাদের ওই যে কোনো তো নাবির গতটা আমরা অনেকেই পাইছি কিন্তু জীবনে দেখা পাইছি যে কোনো তো নাবির গতটা তো নাই, ঠিক আছে? আবার অনেকের আছে কিন্তু আচ্ছা যদি তোমার ভিতরের দিকে গর্ত থাকে তার মানে কি ইনভার্টেড। আর যদি গর্ত না থাকে, যদি বাইরের দিকে প্রোট্রুশন হয়ে যায় তার মানে কি ইনভার্টেড। তো নর্মাল ইনভার্টেড। তাহলে বলবা যে পজিশনটা কি হবে? তাহলে সেন্ট্রালি প্লেসড এন্ড ইনভার্টেড। সেন্ট্রালি প্লেসড এন্ড ইনভার্টেড। এখন এখানে অ্যাবনর্মালিটি কি হতে পারে? অ্যাবনর্মালিটি একটাই হতে পারে, সেটা হলো কি ইভার্টেড। এখন ইভার্সন হবে কখন? কোন কন্ডিশন? হঠাৎ কজ, মেডিসিন মানেই কজ। তাহলে যদি হিউজ অ্যাসাইটিস হয়, হ্যাঁ, মোটামুটি ভালো রকমের পানি জমবে, নাইলে কিন্তু হবে না। অ্যাসাইটিস 3 ধরনের আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তাহলে সিভিয়ার অ্যাসাইটিস বা হিউজ অ্যাসাইটিস যদি হয় তাহলে হচ্ছিল তখন কি হবে? মানে পানির ধাক্কায় তার আম্বিলিকাসটা উপরের দিকে উঠে আসবে, হ্যাঁ, তখন আর ইনভার্টেড থাকবে না, ইভার্টেড হয়ে যাবে। আরেকটা কি হতে পারে? ওকে, প্রেগনেন্সিতে হইতে পারে, ওকে। আর আম্বিলিকাল হার্নিয়া, ওকে। তাহলে এই হচ্ছে হলো কি আমাদের পজিশন অফ দ্য আম্বিলিকাস। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হলো স্কিন কন্ডিশন অ্যান্ড পিগমেন্টেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে অ্যাবডোমেনের স্কিন কন্ডিশন দিয়ে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। আচ্ছা, তুমি যেহেতু তোমার একটা ফেভারিট পয়েন্ট হেয়ার ডিস্ট্রিবিউশন, লিতুনের খুব ফেভারিট পয়েন্ট হেয়ার ডিস্ট্রিবিউশন, তাহলে আমি হেয়ার ডিস্ট্রিবিউশন, তাহলে পেশেন্টের হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা? তাহলে মেল পেশেন্ট হিসেবে, সে যেহেতু মেল হিসেবে তার হেয়ার ডিস্ট্রিবিউশন নর্মাল। পিগমেন্টেশন নিয়ে কোনো কোশ্চেন আছে? পিগমেন্টেশন নিয়ে কোনো কোশ্চেন আছে? এনি পিগমেন্টেশন? ঠিক আছে, ওনার শরীরে গেল আমাদের রেসে এরকম, হ্যাঁ, আমাদের রেসিজমে এরকম, ওকে। তাহলে এখানে তো অ্যাভারেজ কোনো ইয়ে নেই, তাহলে অতিরিক্ত কালো থাকলে বা অতিরিক্ত সাদা থাকলে কোনো একটা জিনিস বুঝেই যাবে, ওকে। এখন এখানে আমরা কী কী পয়েন্ট দেখবো? তাহলে পেটটার মধ্যে কিন্তু অনেক কিছু, পেট কিন্তু অনেক বড় একটা জিনিস। তাহলে এখানে আমরা কী কী জিনিস আমরা দেখি? আমরা 1 নম্বরে দেখবো যে কোনো ধরনের স্ট্রায়া গ্রেভিডারাম আছে কিনা, নাম শুনছো কিনা? স্ট্রায়া গ্রেভিডারাম দেখবো, 1 নম্বরে দেখো স্ট্রায়া গ্রেভিডারাম। তাহলে কাদের ক্ষেত্রে পাওয়া যায় স্ট্রায়া গ্রেভিডারাম? প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে পাওয়া যায়। কেন পাওয়া যায় এটা? যত পেটটা বড় হতে থাকে, ফিটাস যতই বড় হতে থাকে ততই তার স্কিনটা পাতলা হতে থাকে, স্কিন ক্র্যাক হয়ে যায়, কানেকটিভ টিস্যুগুলো ফেটে যায়, ঠিক আছে? তখন স্কার মার্ক করে যায়, যে ভার্টিক্যাল যে দাগগুলো পরে এরকম লম্বা লম্বা অনেকগুলো মাল্টিপল, এগুলোকে আমরা বলতেছি কি স্ট্রায়া গ্রেভিডারাম। এটা কি বলে? স্ট্রায়া অ্যালবিকান্স, স্ট্রায়া
অ্যালবিক্যান্স শব্দের অর্থ কি? সাদা। এলবি শব্দের অর্থ কি? সাদা। তোমরা ভিটিলিগো নাম শুনছো কিনা? যাদের চর্মরোগ সাদা হয়ে যায় ভিটিলিগো। ভিটিলিগো হলো যদি শরীরে অল্প কিছু বিভিন্ন জায়গায় ছোপ ছোপ থাকে সেটাকে আমরা বলি ভিটিলিগো, সাদা। আর যদি কিছু কিছু লোক দেখবা সব বাজারে একটা দেয়া যাবে না, এটা পুরোটাই সাদা, এটাকে বলা হয় অ্যালবিনিজম। তাহলে ভিটিলিগোর সিভিয়ার ফর্ম হচ্ছে কি? অ্যালবিনিজম। এলবি শব্দের অর্থ কি? সাদা। এলবি থেকে অ্যালবিক্যান্স। তো যেখানে স্ট্রায়া গ্রেভিডেরাম গুলো হয়েছিল ওইখানে কি হয়ে যাবে? একবারে সাদা সাদা দাগ পড়ে যাবে, এটাকে আমরা বলি কি? স্ট্রায়া অ্যালবিক্যান্স। তাহলে এটা একটা পসিবিলিটি হইতে পারে তোমার প্রেগনেন্ট, ওকে প্রেগনেন্ট, আর যদি অ্যালবিক্যান্স থাকে তাহলে মাল্টিপল প্রেগনেন্ট বা মাল্টিপল প্রেগনেন্সির হিস্ট্রি আছে। আরেকটা আছে কি? স্ট্রায়া অ্যাট্রোপিক্যান্স। স্ট্রায়া অ্যাট্রোপিক্যান্স। স্ট্রায়া অ্যাট্রোপিক্যান্স এটা মানে কি? এটা হচ্ছে হলো কি, যারা একটু মোটা, হ্যাঁ, যাদের পেট মোটা, মানে সিভিয়ার অবেস বা মরবিড অবেস বা গ্রেড 3 ওবেসিটি যাদের, তাদের ক্ষেত্রে এরকম চামড়াটা কেটে গিয়ে এরকম দাগ পড়ে যাবে, এটাকে আমরা বলতেছি কি? স্ট্রায়া অ্যাট্রোপিক্যান্স। অ্যাট্রোফি মানে কি? পাতলা হয়ে যাওয়া, ঠিক আছে? অ্যাট্রোফি শব্দের অর্থ কি? পাতলা হয়ে যাবে, কমে যাওয়া, ঠিক আছে? অ্যাট্রোফি শব্দের অর্থ পাতলা হয়ে যাওয়া, কমে যাওয়া। আচ্ছা, আর কি সমস্যা থাকতে পারে? স্ট্রায়া আরেকটা এটা কি বলে জানি? আচ্ছা, যেটা বলতেছিলাম স্ট্রায়ার মতো দেখতে আরেকটা হচ্ছিল, যদি দেখো যে এরকম পার্পল, এটাকে বলা হয় পার্পল কালার। পার্পল কালার, যদি কোনো পেশেন্টে যদি পার্পল কালারের যদি কোনো স্ট্রায়া দেখতে পাও, পার্পল কালারের যদি কোনো স্ট্রায়া দেখতে পাও, তাহলে দুইটা জিনিস চিন্তা করবা। না, পার্পল কালার যদি স্ট্রায়া দেখতে পাও, নর্মালি সাদা কালার দেখলে তো একটা চিন্তা, যদি পার্পল কালার দেখতে পাও তাহলে হচ্ছিল কি? কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম, ওকে? কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম 2 নম্বর কথা হচ্ছে হলো পেশেন্টটা হয়তো দীর্ঘদিন ধরে কোনো স্টেরয়েডের ওষুধ খাচ্ছে, হিস্ট্রি অফ ইনটেক অফ স্টেরয়েডাল ড্রাগস বা স্টেরয়েড, হিস্ট্রি অফ ইনটেক অফ স্টেরয়েড। আর হচ্ছে কি? কুশিং সিনড্রোম। তো কেউ যদি দীর্ঘদিন ধরে স্টেরয়েড খায়, তার যে রোগটা হবে সেটা কি হবে? কুশিং সিনড্রোমই হবে, ওকে? তাহলে বডিতে অতিরিক্ত পরিমাণ গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি বেড়ে গেলে তখনই এই জিনিসটা হবে। আচ্ছা, আর কি কি পিগমেন্টেশন আমরা মানে আর কি কি স্কিন কন্ডিশন এখানে আমরা পাইতে পারি? ধরো একটা পেশেন্টের সিভিয়ার লেখো, সিনারিওটা লেখো। একটা পেশেন্টের সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, হঠাৎ করে দেখলে তার অ্যারাউন্ড দ্য আম্বিলিকাসে ব্লুইশ ডিসকালারেশন, ব্লুইশ একটা ডিপলি ডিসকালারেশন। আরেকটা হচ্ছে হলো সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, তার ফ্ল্যাঙ্কে ব্লুইশ ডিপ ডিসকালারেশন। তাহলে আমরা একুট প্যানক্রিয়াটাইটিস চিন্তা করব। তাহলে এটা দুইটা স্পেসিফিক সাইন আছে। কুলেন সাইন, গ্রেট টার্নার সাইন। গ্রেট টার্নার সাইন একটা, কুলেন সাইন, কালেন সাইন, হ্যাঁ, কালেন সাইন, ওকে? কালেন সাইন বা কিউলেন সাইন বা কালেন সাইন, ওকে? তো এবারে কোনটা কোনখানে? আম্বিলিকাসে কোনটা আর ফ্ল্যাঙ্কে কোনটা? এটা মনে রাখা স্যার আম্বিলিকাসে কুলেন সাইন। আম্বিলিকাসে ইউ আছে আর কালেনে কি আছে? ইউ আছে। কেন বলে স্যার গ্রেট টার্নারে তো ইউ আছে না? তুমি মনে করে গ্রেটটা মনে রাখবে, গ্রে তো আর ইউ নাই, ঠিক আছে? তাহলে কালেনে কি আছে? সি ইউ ডাবল এল ই এন, কালেন, হ্যাঁ? তো কালেনের মধ্যে ইউ আছে, আম্বিলিকাসে ইউ আছে, তার মানে আম্বিলিকাসে যে সাইনটা পাবো এটা হলো কালেন সাইন। আর ফ্ল্যাঙ্কে ব্লুইশ কালার পাইলে সেটা কি? গ্রেট টার্নার সাইন, কালেন। আচ্ছা, এরপরে কিছু কিছু পেশেন্ট আছে দেখবা যে এগুলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট, সে দেখবা যে দীর্ঘদিন ধরে অনেক সময় দেখবা যে যাদের পেট ব্যথা থাকে, আমাদের দাদারা, মুরব্বীরা, দাদিরা একটা গরম হট ওয়াটার বোতল, হ্যাঁ, বা গরম কিছু একটা এখানে সেক দিলে তার আরাম লাগে, আরামে। তো দীর্ঘদিন ধরে সেক দিতে দিতে এই জায়গায় একটা পিগমেন্টেশন ডিসকালারেশন হয়ে যায়, এটাকে বলা হয় এরিথেমা অ্যাব একনি, ইরাইথেমা অ্যাব একনি, ইরাইথেমা ERYTHEMA, ইরাইথেমা অ্যাব, অ্যাব স্পেস অ্যাগনি, AGNE, অ্যাগনি বা অগ্নি, ঠিক আছে? ইরাইথেমা অ্যাব অ্যাগনি। খুব কঠিন নাম হইতেছে নাকি? কঠিন নাম হইতেছে। এটা হচ্ছে আমি বললাম কি, তোর একটা পেশেন্টের যদি তুমি দেখো যে এরকম কোনো একটা পেটের কোনো একটা অংশের মধ্যে কালো কালো দাগ আছে, তুমি হিস্ট্রি নিয়ে জানলা যে পেশেন্ট বলতেছে আমি দীর্ঘদিন ধরে এই জায়গায় গরম সেক দিই, কেন দিই? দিলে আমার পেট ব্যথাটা ভালো হয়ে যাবে। তখন এই যে সাইনটা, এই সাইনটাকে বলা এরিথেমা অ্যাব একনি, ওকে?
আচ্ছা তাহলে এই গেল হচ্ছে আমাদের স্কিন কন্ডিশন এবং পিগমেন্টেশন। তারপরে কি পয়েন্ট বলছিলাম, কোনো ভিজিবল ভেইন আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। ভিজিবল ভেইন, তা আমরা ভিজিবল ভেইন পাবো কোন ডিজিজগুলোতে? একটা পেশেন্টের যদি সিএলডির পেশেন্ট হয়, হ্যাঁ, ক্রনিক লিভার ডিজিজের 1 নম্বর কমপ্লিকেশন হিসেবে আমরা চিন্তা যদি পোর্টাল হাইপারটেনশন থাকে, কি টেনশন? পোর্টাল হাইপারটেনশন। যদি কোনো পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন, একটা যদি স্প্লেনোমেগালি পাবা, পেশেন্টের এসোফিজিয়াল ভেরিস পাবা, আর অ্যাবডোমেনে যে জিনিসটা পাবা সেটা কি ক্যাপুট মেডুসা পাবা। হোয়াট ইজ ক্যাপুট মেডুসা? এর নাম লিখে আছে সুপারফিশিয়াল ভেনাস এঙ্গোর্জমেন্ট। এটাকে আমরা বলতেছি কি ক্যাপুট মেডুসা। তাহলে ভেইন হবে, যদি এরকম কখনো পেটের মধ্যে যদি এরকম সুপারফিশিয়াল ভেইন চিন্তা করো, তখন তুমি 1 নম্বরে চিন্তা করবে যে পেশেন্টের লিভার ডিজিজ অথবা পোর্টাল হাইপারটেনশন আছে। ওকে, এটা গেল ভিজিবল এনগোর্জমেন্ট বা ক্যাপুট মেডুসা। এবার আমরা আসি ভিজিবল কোনো পালসেশন। আমরা যদি পালসেশন চিন্তা করতে পারবো সেটা কোথায়? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। হ্যাঁ, এপিগ্যাস্ট্রিক রিজিয়নের দিকে আমরা 10 সেকেন্ড এগুলো তাকিয়ে থাকবো যে কোনো এরকম হঠাৎ করে ব্লিঙ্কিং হয় কিনা। হ্যাঁ, এরকম ব্লিঙ্কিং হয় কিনা, এরকম ব্লিঙ্কিং হয় কিনা। নড়তেছে মানে আবার ফ্যাটের নড়ে যে বিষয়টা এমন না, ফ্যাট নড়লে তো আর এটা না। যদি হঠাৎ করে যদি এরকম পালসের মতো লড়ে, এটাকে আমরা বলতেছি কি এপিগ্যাস্ট্রিক পালসেশন। এপিগ্যাস্ট্রিক পালসেশন কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? নর্মালি পাওয়া যাবে লিন অ্যান্ড থিন পার্সনের ক্ষেত্রে। নর্মালি কার ক্ষেত্রে পাওয়া যাবে? লিন অ্যান্ড থিন পার্সনের ক্ষেত্রে। 2 নম্বরে কার ক্ষেত্রে পাওয়া যাবে? যদি গ্যাস্ট্রিক কার্সিনোমা। 3 নম্বরে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, ট্রিপল এ। এটাকে বলা হয় ট্রিপল এ, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। ট্রিপল এ, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, গ্যাস্ট্রিক কার্সিনোমা, লিন অ্যান্ড থিন পার্সন। আর কার ক্ষেত্রে পাওয়া যাবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাবডোমেনে। আচ্ছা, আর একটা শেষ পয়েন্ট, এটা হলো কি স্কার মার্ক। তাহলে সবচেয়ে বেশি অপারেশন হয় কোথায়? অ্যাবডোমেনে কিন্তু মানুষের সবচেয়ে বেশি অপারেশন হয়। এখন কোন অপারেশন আমরা চিন্তা করবো, হ্যাঁ? ওকে, ঠিক আছে। একটা পেশেন্টের হচ্ছে হইলো ধরো, এটা পেশেন্টের মনে করো যে এখানে তো হইলো আমাদের পিউবিস, আর এখানে হচ্ছে হলো কি আম্বেলিকাস। এর উপরে সুপ্রা পিউবিক রিজিয়নে একটা ট্রান্সভার্স, একটা শর্ট ট্রান্সভার্স ইনসিশন দেওয়া আছে, যেটাকে বলা হয়, একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ফেরেনস্টিয়াল। লেখো, বানানটা লেখো পি এফ ই ডাবল এন ই এন এস টি আই এ এল, ফেরেনস্টিয়াল, কিন্তু পির উচ্চারণ উচ্চ থাকবে। পি হ্যাঁ, ফেরেনস্টিয়াল ইনসিশন, এখানে নিতে পারবে তোমাদের। পি এফ ই ডাবল এন ই এন এস টি আই এ এল, ফেরেনস্টিয়াল ইনসিশন। তাহলে এই ইনসিশনটা থাকলে মানে কি সিজারিয়ান সেকশনের ইনসিশন মার্ক। ওকে, এরপরে হচ্ছিল একটা পেশেন্টের ধরো এখানে রাইট সাবকোস্টাল, হ্যাঁ, রাইট সাবকোস্টাল একটা ইনসিশন মার্ক আছে, তাহলে কি চিন্তা করতে পারবা? কোলিসিস্টেক্টমি। ওকে, কোলিসিস্টেক্টমি। একটা পেশেন্টের মিড লাইন ইনসিশন, আপার মিড লাইন অথবা লোয়ার মিড লাইন ইনসিশন, কোনো ল্যাপারোস্কোপিক সার্জারি, আইদার ইন্টেস্টাইনের উপরে কোনো সার্জারি করা হয়েছে। ওকে, আচ্ছা, তো এই হয়তো কোনো ধরনের স্কার মার্ক আছে কি না এটা আমাদের দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ছোট ছোট এরকম স্কার মার্ক থাকে, ল্যাপারোস্কোপিক সার্জারি। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের স্কার মার্ক। তাহলে দেখো ইন্সপেকশন নিয়ে এত পড়াশোনা, অ্যাবডোমিনাল ইন্সপেকশন নিয়ে এত পড়াশোনা। এখন আমরা আসি হলো কি পারকাশন। আচ্ছা, এখানে পারকাশনটা একটু বিরক্তিকর। পারকাশন নোট, নর্মালি পারকাশন নোটটা কেমন? আমরা রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে পারকাশন নোট আমরা কি করছিলাম? রেজোনেন্ট, হাইপার রেজোনেন্ট। আর এখানে পারকাশন নোটকে বলা হয় টিম্পেনি। মানে কেমনি বুঝাইতাম? মানে হচ্ছে হলো ধরো অনেক সময় আমরা শুয়ে থাকলে বা একটু খালি পেট থাকলে, মানে একটু যদি মারি একটা মানে খালি একটা মানে টুমটুম করে একটা শব্দ হয় কিনা,
মানে একটা বাতাস থাকলে একটা টুমটুম করে একটা শব্দ হয়, কিন্তু তুমি খালি ওই যে একটা ইয়ের মধ্যে বাড়ি মেরো, পেটের মধ্যে একদিন বাড়ি মেরে দিই, তখন দেখবে একটা আওয়াজ হবে, এটাকে বলা হয় টিম্পেনিক। ঠিক আছে, তুমি যদি আরও সাউন্ড শুনতে চান নিজের পেটে নিজে বাড়ি মেরো। না, পেটি মানুষদের কম হবে। না বাইরে আচ্ছা দেখ, এখন তোমার থিওরি পাস করা লাগবে, এগুলো তোমার কেউ জিজ্ঞেস করবে না টিম্পেনিক কেন দিচ্ছে। তো নর্মাল পারকাশনটা কেমন টিম্পেনিক। এখন এখানে তাহলে অ্যাবনর্মাল কী হইতে পারে? অ্যাবনর্মাল জিনিস হলো ডাল, ডাল মানেই অ্যাবনর্মাল, ডাল মানেই কি অ্যাবনর্মাল। তো ওইখানে রেজোনেন্ট ছিল বাতাস থাকার কারণে, কারণ ওইখানে বাতাস অনেক বেশি, খালি কলসি বাজে বেশি, এই জন্য রেজোনেন্ট। এখানে তো এত বাতাস না, কিন্তু তাও তো ইন্টেস্টাইনে কি থাকে? বাতাস থাকে, পানিও থাকে, এই জন্য এখানে পাওয়া যাবে কি একটু কম, এটাকে বলে আমরা টিম্পেনিক। একেবারেই যদি তুমি কোনো কিছু না পাও, এটাকে আমরা কি বলবো? ডাল বলবো। তখন কি বলবো? ডাল বলবো। এখন ডালনেস দেখার জন্য আমাদের দুইটা পরীক্ষা একটা যেটা স্পেশাল এক্সামিনেশন, সেটাকে বলা হয় শিফটিং ডালনেস। তাহলে ডাল দেখার জন্য যে এক্সামিনেশন, সেটাকে আমরা বলি কি? শিফটিং ডালনেস। তাহলে বলা হচ্ছে এই ডালনেসটা এক জায়গায় থাকবে না, এটা শিফট করবে। তাহলে তো বড় ইন্টারেস্টিং লাগতেছে, কি এমন ডালনেস নিজে নিজে শিফট করতেছে, বড় ইন্টারেস্টিং মনে হইতেছে। আচ্ছা, কেন এটা মনে হইতেছে? এটা আমরা দেখবো শুধুমাত্র পেশেন্টের কি আছে, অ্যাসাইটিস আছে কিনা। আগে শুধু এটা মনে রাখো যে শিফটিং ডালনেস শুধুমাত্র পজিটিভ হয় মাইল্ড টু মডারেট অ্যাসাইটিস। কখন পজিটিভ হবে? তাহলে শিফটিং ডালনেস পজিটিভ হবে অনলি মাইল্ড টু মডারেট অ্যাসাইটিস। মাইল্ড টু মডারেট অ্যাসাইটিসের ক্ষেত্রে আমাদের শিফটিং ডালনেস পজিটিভ হবে। তাহলে হচ্ছিল আমরা শিফটিং ডালনেস কীভাবে করবো। ওকে, তা আমরা জানি কি নর্মালি হচ্ছে আমাদের টিম্পেনিক। এখন মনে করো যে এই পেশেন্টের অ্যাসাইটিস আছে, ধরো অল্প পরিমাণে পানি আছে। এখন তুমি যখন আচ্ছা, তাহলে আমরা আগে দেখি প্রসিডিওর এক্সামিনেশনটা আমরা একটু দেখি। তাহলে এখানে হচ্ছে আমাদের কি জিফেট স্টারনাম, এখানে হচ্ছে আমাদের আম্বলিকাস। আমরা জিফি স্টারনাম থেকে শুরু করব, পারকাশন করতে 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 আমরা এখানে আসবো। আসার পরে তারপর আমরা ভার্টিক্যাল করব, ঠিক আছে? ভার্টিক্যাল করতে 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 আমরা এদিকে যাব, ঠিক আছে? যাওয়ার পরে আমার কথা বুঝতেছো কি না? শুরু করবো কোত্থেকে? জিফি স্টারনাম থেকে। ওকে, তাহলে এখানে কিন্তু নর্মালি তুমি ইয়ার মতো কোনো সাউন্ডে পাবা না। কারণ কেন? কারণ এখানে মাস্কুলেচার আছে, তুমি এখানে নর্মালি রেজোনেটের মতো কোনো সাউন্ডে পাবা না। কিন্তু স্যারের রিভিউতে তোমার প্রসিডিউর লাইনটা তুমি ঠিক আছে কি না, তুমি এখানে আমি দেখাচ্ছি কীভাবে কীভাবে যাইতে হবে। ওকে, জিপি স্টারনাম থেকে শুরু করবা। এই যে একটা সাউন্ড পাইতেছো না, দিস ইজ টিম্পেনিক, দিস ইজ টিম্পেনিক। আর যেটাতে সাউন্ড পাচ্ছে না, এটা কিন্তু ডাল, বুঝছো কি না? এটা সাউন্ড পাচ্ছ কি না? দিস ইজ টিম্পেনিক। এখান থেকে তুমি আঙ্গুলটা রাখবা ট্রান্সভার্স, এরপরে যখন আম্বিলিকাসে চলে আসবে তখন রাখবে কি? ভার্টিক্যাল। ভার্টিক্যাল ওনার একটু লুঙ্গিটা একটু হালকা লুজ দিয়ে একটু হালকা নিচে নামা, ওইখানে রাইখা বলতে কি হালকা একটু, আমি বলতেছি একটু হালকা লুঙ্গিটা একটু নিচে গিট দিয়ে নামা। তাহলে এখানে আসছে হলো কি, এই যে অথবা অনেকের এভাবে যদি অসুবিধা তুমি এভাবে রাখো, ঠিক আছে? এভাবে হচ্ছিল কমফোর্ট। তাহলে এখন আমি জিপি স্টারনাম থেকে কই আসলাম? আম্বিলিকাস আসলাম। আম্বিলিকাস থেকে তোমার যাইতে হবে রাইট, যে কোনো একটা সাইডে যেতে হবে। ইউজুয়ালি আমি কই গেলাম? রাইট সাইডের ফ্ল্যাঙ্ক পর্যন্ত যাব। এখন কথা হলো আমি তো যাব, কখন গিয়ে আমি থামবো? আমি কি যাইতে 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 একবার এই পর্যন্ত নেমে যাবো? জিনিস তো না। টিম্পিনিং পেতে 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 যেখানে আমি ডাল পাবো সেখানে আমি স্টপ, ঠিক আছে? দেখছো এর টুকটুকু আওয়াজ হয়, দিস ইজ টিম্পেনিক, দিস ইজ টিম্পেনিক। এই যে পাচ্ছি এখন না স্যার, এখন ওনার ক্ষেত্রে কেন পাচ্ছি না? এখানে কি আছে? মাসেল আছে, কিডনি আছে, তো অর্গান থাকার কারণে এখানে আর বাতাস নাই, যার কারণে আমি যেখানে ডাল পাবো তারপরে আমি যাব না, এখানে স্টপ। এখন যার পেটে পানি আছে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আরও আগে গিয়ে আসবে। ধরো এখানে টিম্পেনিক না, তার তো পানি গ্র্যাভিটির কারণে এখানে ওইসব পড়ে থাকবে, তার ক্ষেত্রে আরও আগে ডাল পেয়ে যাবে। যেখানে ডাল পাবা সেখানে স্টপ। তখন তুমি কি করবা? পেশেন্টকে যেখানে তুমি ডাল পাইছো এখানে তোমার আঙ্গুলটা ফিক্সড, বাবা একটু বাম দিকে কাঁথন, এভাবে কাজ করে 10 সেকেন্ড ওয়েট করবা। 10 সেকেন্ড ওয়েট করবা। ওয়েট করলে কি হবে? এই যে পানিটা গ্র্যাভিটির কারণে ওই পাশে চলে যাবে। তুমি যেখানে ডালনেস পাইছো, তুমি যদি ওখানে পারকেস করো আবার তুমি টিম্পেনিক পাবা।
তাহলে এই যে ডালনেসটা ছিল, ডালনেসটা হঠাৎ করে লাভ দিয়ে ওইদিকে চলে গেছে। দিস ইজ শিফটিং ডালনেস, দিস ইজ শিফটিং ডালনেস। তুমি যদি এবার এখানে পারকাশন করো, পাইছো কি না? তো এইভাবে করতে করতে তখন তুমি কি করবা, এভাবে যাবা, যাবে বলবে যে বাবা আমি এভাবে যাবো, আপনি এইভাবে ঘুরতে থাকবেন, ঘুরেন এদিকে ঘুরেন। আবার এদিকে যাইতে যাইতে যখন তুমি ডাল পাবা, তখন পেশেন্টকে কি করবা, বাবা এদিকে গাইত হন, এদিকে গাইত হয়ে তুমি 10 সেকেন্ড ওয়েট করবা। তো ডাল যখন পাবা তখন আবার 10 সেকেন্ড ওয়েট করবো, আবার টিম্পিনিক পাবা। টিম্পিনিক পেয়ে তখন আবার তুমি আম্বিলিকাসের দিকে আইসা তোমার এক্সামিনেশন কি স্টপ করবা। আমার কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা, কেউ সব বুঝতে পারছো কিনা শিফটিং ডাল জিনিসটা? তাহলে আমি শুরু করবো কোত্থেকে? জিপি স্টারনাম থেকে শুরু করে আমি এখানে আসবো। আসার পর হচ্ছিল রাইট ফ্ল্যাঙ্কের দিকে যাব। তো সব জায়গায় আমি যে যাচ্ছি, যা পুরোটাই পথে আমি টিম্পিনিক পাবো। তো এখানে টিম্পিনিক পাচ্ছি, টিম্পিনিক পাচ্ছি, টিম্পিনিক পাচ্ছি, টিম্পিনিক পাচ্ছি, তারপরে আমি স্টপ। তো পেশেন্টকে আমি অপোজিট সাইডে কাজ করাবো, 10 সেকেন্ড ওয়েট করবো। করার পর এখানে আমি আবার বাড়ি মারতে মারতে যাবো, দেখবো আবার টিম্পিনিক এসে পড়ছে। তো যাই যে টিম্পিনিক পাচ্ছি, টিম্পিনিক পাচ্ছি, টিম্পিনিক পাচ্ছি, আবার ডাল পাইলাম। তখন আবার এদিকে কাজ করে 10 সেকেন্ড স্টপ। তখন 10 সেকেন্ড পর দেখলাম আবার টিম্পিনিক পাইলাম, টিম্পিনিক পাইলাম, টিম্পিনিক পেলাম, এবার এখানে এসে আমি স্টপ করে দিই। তার মানে এটা বোঝা গেল যে পেশেন্টের পেটে পানি থাকার কারণেই তার ডালনেসটা বারবার চেঞ্জ হচ্ছে, তার সাউন্ডটা চেঞ্জ হচ্ছে। একবার টিম্পিনিক পাচ্ছি, একবার শিফটিং পাচ্ছি, একবার এই ডালনেস পাচ্ছি। তো দিস ইজ শিফটিং ডালনেস। তাহলে এটা একমাত্র পজিটিভ হবে যদি কম পানি থাকে, মানে মাইল্ড টু মডারেট অ্যাসিডিস থাকে। একটা পেশেন্টের পুরা ফ্যাট ভর্তি পানি, হিউজ অ্যাসাইটিস, তখন তো তুমি যেখানে পারকাশন করবা ওইখানেই তুমি ডাল পাবা। ওইখানে তো তুমি পেশেন্টের ডাইন সাইডে কাট করো, বাম সাইডে কাট করো, তুমি তো শিফটিং ডালনেস শিফটিংই বুঝবা না। তুমি তারা কোনো দিকে কাট করলেই তো সব দিকে তুমি ডালনেস পাবা। এই জন্যই হিউজ অ্যাসাইটিসের ক্ষেত্রে তুমি শিফটিং ডালনেস পজিটিভ হবে না। তাহলে শিফটিং হিউজ অ্যাসাইটিস বোঝার জন্য আমরা কোন পরীক্ষাটা করব, সেটা হলো ফ্লুইড থ্রিল। তাহলে ফ্লুইড থ্রিল অনলি পজিটিভ ইন হিউজ অ্যাসাইটিস। তা আমরা ফ্লুইড থ্রিল কীভাবে করবো? পেশেন্টকে বলবো আপনি এভাবে হাত দিয়ে এভাবে একটা ফিক্সড করেন, এভাবে শক্তি ধরেন, হ্যাঁ এভাবে ধরেন, তাহলে পজিশনটা হবে এরকম। তাহলে পেশেন্ট যদি তোমার কাছে যদি চোখ দিয়ে মনে হয় যে পেশেন্টের পানি অনেক, ঠিক আছে, তো তুমি কী করবে, পেশেন্টকে এভাবে আঙ্গুল মানে আমলিগেজ বরাবর মিড লাইন বরাবর পেশেন্টের হাত দিয়ে তুমি কী করলা, ফিক্সড করলা। ফিক্সড করার পর তোমার বাম হাত দিয়ে পেশেন্টের এই যে লেফট ফ্ল্যাঙ্কে ধরলা, ধরে তুমি রাইট তোমার রাইট হ্যান্ড দিয়ে এখানে কি রাইট ফ্ল্যাঙ্কে একটা টোকা দিবা। টোকা দিলে একটা ওয়েভ তৈরি হবে, ওয়েভ তৈরি হবে। তো এই ওয়েভটা মূলত হচ্ছিল, এটা কেন আমি দিচ্ছি, বাধা দেওয়ার জন্য। যার পানি আছে তার তল দিয়েও কী হবে, ওয়েভটা যায় ওই পাশে ধাক্কা দিবে। নর্মালি কী হবে, এখানে ধাক্কাটা কী হবে, যে আমি টোকাটা দিচ্ছি নর্মালি এই জিনিসটা বাধা দিবে। কিন্তু যার হিউজ অ্যাসাইটিস আছে তার এই যে আমি টোকাটা দিছি, টোকাটা দিলে কী হবে, পানির মধ্যে একটা ওয়েভ তৈরি হয় না, ওই ওয়েভটা ভিতর দিয়ে যায় তোমার এই হাতে ধাক্কা দিবে। এটাকে বলে থ্রিল। থ্রিল মানে একটা ধাক্কা দেওয়া। তাই তখন কী হবে, ফ্লুইড থ্রিল পজিটিভ হবে। ঠিক একইভাবে তুমি এভাবে হাত দিবা, এভাবে টোকা দিবা, ঠিক আছে, এভাবে টোকা দিবা, এভাবে দিয়ে এভাবে টোকা দিবা, ঠিক আছে, এভাবে ফ্লুইড থ্রিল করতে হবে। তাহলে না, অবশ্যই তো চর্বির দলা, এদিকে আর পানি নেই, অবশ্যই তো চর্বির দলা। হ্যাঁ টিম্পিনিক না পাওয়ার সম্ভাবনা কম। টিম্পিনিক পাইতে হলে তোমাকে সুন্দর করে একটা সুস্থ অ্যাবডোমেন, একটা বাতার ভর্তি অ্যাবডোমেন লাগবে। মানে নর্মালি মনে করে একটা নর্মাল অ্যাবডোমেন, চর্বি মানে চর্বিওয়ালা ফ্যাটে তেমন একটা টিম্পিনিক পাওয়া না যাবে না। কোনটা? তোমার অবেসিটি দিতেও না, তোমার দিব রুগী আর পেশেন্টে। আচ্ছা অবেসিটি কিরকম, তো না পাইলে তুমি যেটা পাচ্ছ ওইটা বলো না, না পাইলে তো নাই। ধরো তুমি অবেস পেশেন্ট, তুমি পারকাশন নোট ডালে পাচ্ছ। ডাল কেন পাচ্ছ বলবো, তো স্যার এখানে তার মাসেল থিকনেস বেশি, তার ফ্যাটের ডিস্ট্রিবিউশন বেশি, এই জন্য আমি পাচ্ছি, ডাল পাচ্ছি, শেষ, যেটা পাচ্ছ ওইটাই। ওকে, তাহলে দিস ইজ ফ্লুইড থ্রিল। তাহলে ফ্লুইড থ্রিল অনলি পজিটিভ ইন হিউজ অ্যাসাইটিস। আর এটা গেল কি পারকাশন নোট। পারকাশন নোটে আরেকটা জিনিস আমি দেখছি, বলছিলাম কি আপার বর্ডার অফ লিভার ডালনেস। তাহলে আপার বর্ডার অফ লিভার ডালনেস অল্টারেশন হবে কোন কোন কন্ডিশনে? সুন্দর করে বলছিলাম মাধ্যম ধরে। তাহলে ধরো হচ্ছে, তাহলে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস কোথায় পাবো, কোন পজিশন পাবো, নর্মাল লোকেশন কোথায়? রাইট পিপ ইন্টারকোস্টাল স্পেস। কেন রাইটে? লিভার থাকে রাইটে, ঠিক আছে। তা আমি এখানে পারকাশন নোট করে যাচ্ছি, পারকাশন করতেছে, রেজনে পাচ্ছি, হঠাৎ করে আমি ডাল পাইলাম। কেন ডাল পাইলাম? কারণ লিভার থাকার কারণে এখানে আর বাতাস নাই,
এই জন্য লিভার থাকার কারণে এখানে বাতাস না থাকার কারণে আমি সাউন্ড পাচ্ছি না। দিস ইজ ডালনেস, আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস। তো ধরো এখানে 5, এখন কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে তুমি 4-এ পাইছো বা 3-এ পাইছো ডালনেসটা, তার মানে কি বুঝাইলো লিভার উপরের দিকে উঠে গেছে। হোয়াট আর দ্য পসিবিলিটিস বা হোয়াট আর দ্য কজেস? লাং কোলাপস, ফাইব্রোসিস, নিউরেক্টমি, আর কি হইতে পারে? পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ, পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ। ধরো পেশেন্টের এখন 6, 7, 8-এর দিকে নেমে গেছে, এটা ফ্লুইড ডিফিউশন, মেসিভ ফ্লুইড ডিফিউশন, নিউমোথ্রাক্স, এমফাইসেমা, এগুলো ঠিক আছে। এবার আমরা আসি বাউল সাউন্ড, সর্বশেষ পয়েন্ট বাউল সাউন্ড। অসকালটেশন একটা স্টেজও দেওয়া যাবে কি, আছে কি না? আল্লাহ বাসায় তোকে পুরো ব্যাগের পুরো গোষ্ঠীর মধ্যে একজনে খালি স্টেজটা লেগে গেছে। কেন স্টেজও কি ব্যাগের মধ্যে থাকার কথা না? খবর আমার ব্যাগে সবসময় স্টেজও থাকে, ঘড়ি থাকে, তারপরে হচ্ছে হলো ওই যে কাপ মেশিন, সব এগুলো থাকবে ব্যাগের মধ্যে সবসময় প্রয়োজনীয় জিনিস থাকবে, ঠিক আছে কি না? তাহলে আমরা অসকালটেশন কীভাবে, অসকালটেশন আমরা কী দেখবো? বাউল সাউন্ড দেখবো। তাহলে বাউল সাউন্ড আমরা কীভাবে দেখবো? বেল অফ দ্য ডায়াফ্রাম, না Veil of the stethoscope. ডায়াফ্রাম দিয়ে, ডায়াফ্রাম দিয়ে। আচ্ছা, আম্বিলিকাসের জাস্ট রাইট। আচ্ছা, তাহলে কীভাবে বললাম? ডায়াফ্রাম দিয়ে হচ্ছে হলো আম্বিলিকাসের রাইটে, ইউজুয়াল দিয়ে রাইটে আমরা কী করবো? স্টেজোটা ডায়াফ্রামটা আমরা বসাবো। হ্যাঁ, ডায়াফ্রামটা বসায় আমরা কত মিনিট দেখবো 1 মিনিট। যখনই আমরা পাই, মোট কথা যখনই আমরা সাউন্ড পাবো, সাউন্ডটা কেমন পাবো? একটা গার্গলিং সাউন্ড করে সাউন্ড করো না? সকালবেলা কুলি করো কি না? সকালবেলা গার্গলিং করলে যে একটা সাউন্ড, এরকম একটা সাউন্ড পাওয়া যাবে। হ্যাঁ, সাউন্ডটা হচ্ছে হলো তোমার যখনই পাবা তখনই তুমি স্যারকে বলবা যে স্যার আমি পাইছি। যতক্ষণ তোরে কখন তুমি বলবা যে বাউল সাউন্ড অ্যাবসেন্ট। যদি তুমি 3 থেকে 5 মিনিট পর্যন্ত স্টেজও বসায়ও যদি কোনো সাউন্ড না পাও, তখন তুমি বলতে পারো যে দিস ইজ বাউল সাউন্ড অ্যাবসেন্ট। 1 মিনিট 2 মিনিট দেখে কোনো লাভ নাই। তাহলে এটা একটু সময় নিয়ে দেখতে হবে। জন্য আমি এতক্ষণ ধরে দেখতাম, তো আমার 1 মিনিট তো হয় নাই। হ্যাঁ, ওটা কমপক্ষে 3 মিনিট, কমপক্ষে 3 মিনিট স্টেজও বসায়া দেখতে হবে যে কোনো ধরনের সাউন্ড পাওয়া যায় না। তারপরে যদি না পাওয়া যায়, আমি মোটামুটি একটা সিদ্ধান্তে আসতে পারি বাউল সাউন্ড ইজ অ্যাবসেন্ট। এখন তাহলে বাউল সাউন্ড নর্মালি তাহলে প্রেজেন্ট থাকবে, এটা স্বাভাবিক থাকলে। এখন হচ্ছে যদি বাউল সাউন্ড অ্যাবসেন্ট থাকে, তাহলে আমি কী কী ডিজিজ চিন্তা করব? বাউল সাউন্ড অ্যাবসেন্ট থাকলে হচ্ছে পেরিটোনাইটিস আর প্যারালাইটিক আইডিয়াস। পেরিটোনাইটিস, প্যারালাইটিক আইডিয়াস। আর বাউল সাউন্ড বেড়ে যাবে, বাউল সাউন্ড বেড়ে যাবে, যেটা একটা নাম আছে, এটা সার্জারিতে বেনিলাবে আছে, এটাকে বলে বোরবোরিকমি। বোরবোরিকমি, আমি প্রোনাউন্সিয়েশন স্পেলিংটা জানি না। বোরবোরিকমি সম্ভবত BORYGMI, বোরবোরিকমি। নাম মনে রাখো, বাদ দাও, এটা লাগবে না। বোরবোরিকমি, বোরবোরিকমি। বোরবোরিকমি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা তোমাদের মনে রাখার দরকার নাই। তাহলে বাউল সাউন্ড যদি বেড়ে যায়, বাইরাবাড়ি করে, তখন তুমি চিন্তা করতে পারবা এটা দিস ইজ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মানে কি? আমি মেকানিক্যাল অবস্ট্রাকশন আর কি। হ্যাঁ, তোমার খানা কইতেছে ভাই আমার যাইতে দে, আমার বাথরুমে যাইতে হইব, তোমার ইন্টেস্টাইন না তোর লিগে দরজা বন্ধ। এই যে একটা যুদ্ধ চলতে আছে, যুদ্ধের কারণে কি হয়? পেটের সাউন্ড বেড়ে যায়। দিস ইজ বোরবোরিকমি বা ইনক্রিজড বাউল সাউন্ড।
এটা হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্ট থেকে আমরা পাই, ওকে। আর হ্যাপাটিক ব্লুই, হ্যাপাটিক রাব, এগুলো সাউন্ড কিরকম কোনোদিন বোঝারও দরকার নেই, এগুলো তেমন সহজে পাবাও না। শুধু এতটুকু মনে রাখো, হ্যাপাটিক ব্লুই আর হ্যাপাটিক রাব এগুলো আমরা পেয়ে থাকি হেপাটোসেলুলার কার্সিনোমা, হেপাটোসেলুলার Carcinoma. কার্সিনোমা এবং আর্টেরিওভেনাস মেলফরমেশন। হেপাটোসেলুলার কার্সিনোমা এবং হেপাটিক আর্টেরিওভেনাস মেলফরমেশন, আর্টেরিওভেনাস মেলফরমেশন। ঠিক তেমনি আমরা রেনাল বুই পাবো কোথায়? রেনাল বুই পর রেনাল আর্টারি স্টেনোসিস, রেনাল আর্টারি স্টেনোসিস, রেনাল আর্টারি স্টেনোসিস, ওকে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছিল আমাদের ইন্সপেকশন, পারকাশন, অসকালটেশন। হ্যাঁ, ডায়াফ্রাম দিয়ে দেখি। আর হচ্ছিল কি তোমাদের